নমস্কার, সংবাদ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইনজয়েড বুক অফ রেকর্ডস অনুসারে অঙ্কন প্রতিযোগিতায় যিনি বিশ্ব রেকর্ড করেছেন মালদা শহর থেকে 12 ঘন্টায় 20টি পোর্ট্রেট তিনি এঁকেছেন। অশ্মি বর্মন আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এবং তার সাথে এত অল্প বয়সে এই জায়গায় বিশ্ব রেকর্ড অবশ্যই একটি প্রশংসনীয় বিষয় এবং বিশেষ করে মালদা জেলাবাসীর জন্য এটি অবশ্যই প্রশংসনীয়। আজকে তার সঙ্গে আমরা এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। অশ্মি, তোমাকে আমাদের স্টুডিওতে অনেক ধন্যবাদ। তোমার কাছে জানতে চাইবো যে এই এত কম বয়সে এই আজকে বিশ্ব রেকর্ড গড়া কিরকম অনুভূতি? অবশ্যই অবশ্যই খুব ভালো লাগছে। বিশ্ব রেকর্ড করেছি। ছোট থেকেই খুব ইচ্ছা ছিল বড় কিছু করার। অনেক ছোট থেকেই আমি ড্রয়িংটা শিখি, আর একটা ন্যাক ছিল আমার ড্রয়িং এর প্রতি, কিছু নতুন কিছু করার। আর আমি পড়াশোনার মাঝে মাঝে আমার খুবই এতটাই ন্যাক ছিল যে আমি পড়াশোনার মাঝে মাঝে আমি খাতার পেজ উল্টিয়ে ড্রয়িং করতে বসে যেতাম, বকাও খেয়েছি তার জন্য। তো আমি ছোট থেকেই অনেক কম্পিটিশনে নাম দিই, তারপর অনেক প্রাইজেসও জিতেছি। তারপরে হঠাৎ আঁকতে আঁকতে মনে হয় যে না, এবার কিছু একটা করা উচিত, একটা কিছু ইউনিক করা উচিত, যাতে তাক লাগিয়ে দেয় চারিদিকে, সেটা যেন তাক লাগিয়ে দেয়, যে বলা হয় যে না, এরকম নিশ্চয়ই এরকমও করা যায়। এরকম সেই ভাবনা নিয়ে আমি একদিন একটা রেকর্ড অ্যাটেম্প করতে বসি। আমি সকালে 10:30টার সময় সেই রেকর্ডটা করতে বসি। ট্রাই করি সব ছবি যাতে 30 মিনিটের মধ্যে কমপ্লিট হয়। আমার অনেক ছবি আছে যেগুলো 15 মিনিটের মধ্যেও কমপ্লিট হয়েছে, তো বেশিরভাগই ছবি আমার 30 মিনিটেরই আছে। তো আমি সেটা করতে থাকি, করতে করতে আমি রাত 10:30টায় উঠি। সেদিন আমার টানাই বসে থাকতে, সেই 12 ঘন্টা আমাকে বসে বসে ড্রয়িং করে যেতে হয়। আমি তার মধ্যে 20টা ড্রয়িং করেছি, তার মধ্যে 10টা কনসেপচুয়াল ড্রয়িং ছিল, সেগুলো এক একটা আমার 30 মিনিট লেগেছে। আর 10টা পোর্ট্রেট ছিল, সেখানেও এক একটা 30 মিনিটই লেগেছে, কিন্তু 2-1টা ড্রয়িং 15 মিনিটের কম লেগেছে যেটা আমার করতে। তো আমি সেটা ট্রাই করি যে একটা যদি যদি কিছু হয়ে যায়, ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্প করছি, যদি আমি সিলেক্ট হয়ে যাই তাহলে তো বড় ব্যাপারই হবে, বিশ্ব রেকর্ড হয়ে যাবে। সেই ভাবনা চিন্তা নিয়ে আমি একটা বসি যে না, একটা ড্রয়িং ক্রিয়েটিভিটি ফিল্ডে একটা কিছু তাক লাগিয়ে দেওয়ার, যে না, ড্রয়িং এও কিছু একটা করা যায়। কোন স্কুল এবং কোন ক্লাসে তুমি এই মুহূর্তে পড়ছো? আমি এখন মালদার দা সেন্ট জেভিয়ার স্কুলে পড়ি, ক্লাস 11 সায়েন্স স্ট্রিম নিয়ে পড়ছি। এই পড়াশোনার সাথে সাথে এই যে আঁকার যে ন্যাক, এর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কি কোনো বিশেষ ক্ষতি হয় বলে মনে হয়? না, পড়াশোনার ক্ষেত্রে কোনো বিশেষ ক্ষতি হয় না। আমি ছোটবেলা নিশ্চয়ই আমি করতাম, পড়াশোনার মাঝে মাঝেই আমি পড়তে পড়তে মন বসতো না পড়াতে, তখন আমি পেজ উল্টিয়ে আঁকা শুরু করে দিতাম, পেন দিয়ে হোক পেন্সিল দিয়ে হোক আঁকতাম। তারপরেই একটা রুটিন ঠিক করে নিই যে না, আমাকে পড়াশোনার সাথে সাথে ড্রয়িংটাকেও নিয়ে করে যেতে হবে। তখন আমি একটা রুটিন হিসেবে করে নিতাম যে সকালে আমি এইটুকুনি পড়ে, তারপরে মাঝখানে যেটুকুনি টাইম ফ্রি পাবো সেই টাইমে আমি ড্রয়িংটা করবো। কত বছর বয়স থেকে তুমি আঁকা শিখছো? আমি খুব ছোট, যখন আমার 5 বছর বয়স তখন থেকে আমি আঁকা শিখছি। বাড়িতে কি এই আঁকার প্রতি অন্য কারোর কোনো ঝোঁক ছিল? হ্যাঁ, আমার দাদা দিদিরা তারা ড্রয়িং করতেন। আমার সেজদা, সে ড্রয়িং করতো, আমার জেঠুর মেয়েরা তারা ড্রয়িং করতো। তারাও তাদের দেখে আমি একটা পেতাম যে না, আমি একটা ইন্সপায়ার হতাম তাদের ড্রয়িং দেখে, যে তারাও খুব সুন্দর করছে, নিশ্চয়ই আমিও পারবো। তাদের বোন হয়ে নিশ্চয়ই আমিও একটা কিছু করতে পারবো, নিশ্চয়ই আমিও কিছু একটা নতুন সৃষ্টি করতে পারবো, কোনো নতুন কনসেপ্টে আমি ড্রয়িং করতে পারবো। সেই একটা ঝোঁক নিয়ে আমি এতটা এগিয়ে এসেছি। স্কুল লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে কখনো অঙ্কন প্রতিযোগিতায় কোনো সময় অংশগ্রহণ করেছিলে? ডিস্ট্রিক্ট লেভেলে হয়নি, কিন্তু স্কুল লেভেলে আমি একবার হয়েছিল, আমাদের ইন্টার স্কুল কম্পিটিশন হয়েছিল। সেখানে আমরা ইংলিশ মিডিয়ামে নর্থ পয়েন্ট, হলিচাইল্ড, সেন্ট জেভিয়ার, সেন্ট মেরিস, এই 4-5টা স্কুল নিয়ে করা হয়। সেখানে আমি উইনার হয়েছিলাম। আমাদের একটা সেকশন ছিল, ক্লাস 5 to 7 একটা সেকশন ছিল, সেই সেকশনে আমি উইনার হয়েছিলাম। কি বলবে আজকের দিনে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী শুধু নয়, বিশেষ করে একদম অল্প বয়সী যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু মোবাইলের প্রতি বেশি আসক্তি। সেই জায়গায় দাঁড়িয়ে অঙ্কনের ব্যাপারে, আর্টের ব্যাপারে তোমার এই কনসেপ্ট বাকিদেরকে কি বলবে? হ্যাঁ, মোবাইল আসার পর আমাদের যে ক্রিয়েটিভনেসটা সেটা তো কমেই যাচ্ছে, সেটা যেন নাই হয়ে যাচ্ছে দুনিয়া থেকে। তো আমি এটাই বলবো যে কিছু নতুন সৃষ্টি করার,
মোবাইলে তুমি দেখছো ভালো কথা, ড্রয়িং ওখানে তুমি অনেক ড্রয়িং আইডিয়াস নিতে পারো। মোবাইলে তো আজকাল অনেক কিছুই পাওয়া যায়, এখন সবই সম্ভব মোবাইলে। নেট থেকে তুমি, গুগল থেকে তুমি সার্চ করতেই পারো, সেখান থেকে নতুন কিছু আইডিয়া, সেখানে নতুন কিছু আইডিয়া নিয়ে নতুন কিছু সৃষ্টি করা, সেটা আমার মনে হয় করা উচিত ওদেরকে। বাকি যে যারা ছোট আছে বা আমার বয়সী যারা আছে তাদেরকেও আমি বলবো যাতে তারাও চাইলে তারা অনেক কিছুই করতে পারে। তা আমিও তাই বলবো যাতে তারাও এটা ট্রাই করে, যাতে নতুন কিছু করা যায়। বাড়িতে যারা অভিভাবক আছেন তাদের সাপোর্ট কিভাবে পেয়েছো? হ্যাঁ, আমি আমার লাইফে আমি যা যা ডিসিশন নিয়েছি ড্রয়িং এর ক্ষেত্রে, সেখানে আমার মা বাবা দুজনেই সাপোর্ট করেছেন। আমার যখন ড্রয়িং কম্পিটিশন হতো, আমার বাবা এসে আমাকে বলতেন যে এখানে এই ক্লাবে, এই জায়গায়, এই টাইমে কম্পিটিশন আছে, সেখানে তিনি আমাকে নিয়ে যেতেন। তারপরে মাও আছে, মাও সাইড থেকে খুব সাপোর্ট করতেন আমাকে। আর যখন প্রাইজ দিতে হতো মা বাবা খুবই খুশি হতেন, দুজনেই যেতেন আমার সঙ্গে প্রাইজ আনতে। বাড়ির বাকি যারা সদস্যরা আছে, আমার মাসি মেশো, তারাও খুব খুশি হতেন দেখে যে আমাদের মেয়ে আমাদের গর্ব। তারা সবাইকে বলতেন যে আমাদের মেয়ে প্রাইজ পেয়েছে, ফার্স্ট প্রাইজ হোক, সেকেন্ড প্রাইজ হোক, থার্ড প্রাইজ হোক, সে পেয়েছে। তারা খুব গর্ব তখন বোধ করতেন। স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিভাবে ইন্সপায়ার্ড করেছে? স্কুলের শিক্ষক শিক্ষিকারা তো অলওয়েজ আমার আঁকাটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। তারা অনেক ছোট থেকেই আমাকে চিনতো, তারা আমাকে অনেক ভালোবাসেন। তারা অনেকেই আমাকে মোটিভেট করেছেন। তারা বলেছে যে না অশ্মি, তুই ছাড়বি না, ড্রয়িংটা যেহেতু আমার একটা প্যাশন, তো আমার পড়ার সাথে সাথে যাতে আমি প্যাশনটাকেও চালিয়ে যেতে পারি, সেটা আমার টিচাররা অনেক সাহায্য করে। সবাই বলেছে পড়ার সাথে সাথে যাতে আমি ড্রয়িংটাকেও চালিয়ে যেতে পারি। তারা আমার সবসময় বলেছেন যে ড্রয়িংটাকে কোনদিনও ছাড়িস না। প্রত্যেকটা টিচার, প্রিন্সিপাল থেকে শুরু করে প্রত্যেকটা টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ সবাই বলেছেন যাতে আমি ড্রয়িংটাকে ধরে রাখি, ড্রয়িংটাকে না ছাড়ি। তাদের বিশ্বাস ছিল যে আমি একদিন না একদিন ড্রয়িং এ অনেকটা এগিয়ে যাব। এই পোর্ট্রেট যেটা তুমি আজকের দিনে বিশ্ব রেকর্ড করেছো একটা লিমিটেড টাইমের মধ্যে, বা একদম স্বল্প সময়ের মধ্যে এতগুলো পোর্ট্রেট আঁকা, সেই ক্ষেত্রে পোর্ট্রেট এবং অন্যান্য যে আঁকা আছে তার মধ্যে মূলত কোন বিষয়টা সবথেকে কঠিন বলে মনে হয়? মূলত কোন বিষয়টা, পোর্ট্রেট আগে আমার কঠিন লাগতো, কিন্তু একটা সময় আসে যখন প্র্যাকটিস করতে করতে জিনিসটা আয়ত্তে চলে আসে। তো পোর্ট্রেট এখন অত আমার সমস্যা হয় না। কিন্তু হ্যাঁ, ড্রয়িং এ আমি যেটা রেকর্ডের মধ্যে রেখেছি, যেটা আমি রেকর্ডে করেছি, সেটা ডট ড্রয়িং, মানে পুরো ড্রয়িংটা পুরো ডটস দিয়ে আঁকা। সেটা পেন দিয়ে ইউজ করা হয়। তো ডটস মেইনলি ম্যাক্সিমাম হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। 1 ঘন্টার কম কোনো ডট দিয়ে ড্রয়িং করা যায় না। তো এইটা খুবই কঠিন ব্যাপার, একটা ডট দিয়ে পুরো একটা ড্রয়িং করা। তো আমি সেটা চেষ্টা করি যাতে ওই ড্রয়িংটা যাতে আমি 30 মিনিটের মধ্যে রাখতে পারি। তো ওটাই আমার এখন আপাতত কঠিন বলে মনে হয়েছে, ডটস দিয়ে ড্রয়িং। কোনো ছাত্রছাত্রীকে আগামী দিনে বা এই মুহূর্তে তুমি অঙ্কন শেখাও বা শেখাবে, এরকম কোনো পরিকল্পনা রয়েছে কিনা? এখনো সেরকম পরিকল্পনা রাখিনি। পড়াশোনাটা করছি, সেটা চালিয়ে যাচ্ছি। আর যেহেতু ড্রয়িং আমার প্যাশন, কন্টিনিউ করতে চাই। হ্যাঁ, ফিউচারে যদি কিছু ইচ্ছা হয় যে না আমি যা শিখেছি আমিও সেটা ছড়িয়ে দিব, ছোটদের মধ্যে হোক বা আমার সমবয়সী যারা হোক, তাদেরকে যদি আমি পারি তো নিশ্চয়ই আমি গাইড করব সেই বিষয়ে। আমি চেষ্টা করব যাতে তারাও নতুন কিছু করতে পারে, তারাও যেন নতুন বিষয় ফুটিয়ে তুলতে পারে তাদের ক্রিয়েটিভনেস দিয়ে। তা এমন অনেক অভিভাবক রয়েছে যাদের কিন্তু এইরকম মানসিকতাও আছে যে মেয়ে মানে সেখান থেকে হয়তো কিছু করতে পারবে না বা স্ট্যান্ড করতে পারবে না। সেই ক্ষেত্রে অনেকের ভালো আঁকা হোক বা অন্যান্য জ্ঞান হোক, সেগুলো কিন্তু ধীরে ধীরে লুপ্ত হয়ে যায় এবং তার প্রতিভাটা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে কি বলবে? হ্যাঁ, অনেক অভিভাবকরাই রয়েছে যারা সাপোর্ট করে না। আমাদের সবার মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট থাকে, কেউ গানে ভালো, কেউ নাচে ভালো। আমি এটাই অভিভাবকদেরকে বলবো যাতে তাদের সন্তানদের যে প্যাশনটা, সেটা যেন তারা পড়াশোনার জন্য সেটা যেন ধামাচাপা না দিয়ে দেয়। তারা যেন নিজের সন্তানদেরকে মোটিভেট করে যাতে আরো তারা এগিয়ে যায়। তারা যেন তাদের প্যাশনটাকে গোটা দুনিয়ার সামনে প্রকাশ করতে পারে। অনেকেই আছে পড়াশোনার চাপে হয় না, অনেকেই আছে বাড়ির চাপে হয় না। বাড়ির চাপে তারা নিজের ভেতরে যা ট্যালেন্ট আছে সেটা প্রকাশ করতে পারে না। তো আমি এটাই বলবো যে প্যাশনকে যেন তারা ধামাচাপা না দিয়ে, প্যাশনকে যেন তারা, তাদের যে সন্তানের প্যাশন সেটা যেন মরে না যায়। এই আর্টের বিষয়টা নিয়ে আগামী দিনে কোনো প্রফেশনাল চিন্তা ভাবনা রয়েছে? প্রফেশনাল চিন্তা ভাবনা, আমি ড্রয়িংটাকে প্যাশন ভেবেছি ঠিকই। আমি চাই ড্রয়িং এ তো
সেটা সাইডে রেখেছি। আমার যে মেইন টার্গেট সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আমি তার সাথেও রেখেছি ড্রয়িং যদি কিছু করা যায়, আরও কিছু প্রফেশনাল ভাবনা চিন্তা আমি সেটা এখনো ভাবিনি, কিন্তু আমি চাইছি যাতে আরও ড্রয়িং এগিয়ে যেতে পারি, যাতে আমি আরও নিজের যে প্রতিভাটা সেটা যেন প্রকাশ করতে পারি, আমি যা আইডিয়া দিতে চাই, যা মোরাল মেসেজ দিতে চাই সোসাইটিকে, এটা যেন নিজের ড্রয়িং দ্বারা আমি ফুটিয়ে তুলতে পারি। এটাই আমার আপাতত ফিউচার। কি বলবে আজকের দিনে যে কথা একটু আগেই আমরা বললাম যে অনেক প্রতিভা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আজকের দিনে বিশ্ব রেকর্ড করা, যেখানে কিন্তু অনেক জায়গায় হয়তো যাওয়া আসা করতে হয়েছে, সেই ক্ষেত্রে একটা ফিনান্সিয়াল ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে পরিবারের সাপোর্ট কিভাবে পেয়েছো, কতটা পেয়েছো? আমি আগা করে বলেছিলাম, মা বাবা অনেকটাই সাপোর্ট করে আমাকে। তো ড্রয়িং এর বিষয়ে, যেহেতু ড্রয়িং আমার আয়ত্তে আছে, ড্রয়িংটা আমি খুব ভালো পারি, তাই জন্য তারা সবসময় চেষ্টা করে যে করেই হোক, যেভাবেই হোক, যাতে মেয়ে এগিয়ে যেতে পারে। তাদের থেকে অনেক সাহায্য পেয়েছি, তাদের জন্যই বোধহয় আজ আমি এতটা পৌঁছাতে পেরেছি। তার সাথে আমার ড্রয়িং টিচারেরও অনেক অবদান আছে। নিলয় রয় তার নাম। সে আমাকে ছোট থেকে অনেক হাতে ধরে শিখিয়েছে। তার যে শিক্ষা, সে আমাকে যেভাবে ট্রেন করেছে, তার জন্য আমি এতদূর আসতে পেরেছি। আর মা বাবারা তো সচ্ছায় আছেই, তারা আমাকে অনেকভাবে চেষ্টা করেছে যত দূর যাওয়া যাক যেতে পারে, যাতে আমি বিভিন্ন ড্রয়িং কম্পিটিশন যেখানেই হোক, বাড়ি থেকে যতই দূর হোক, যতই ঘন্টা লাগুক, যতই মিনিট লাগুক, যাতে মেয়ে সেখানে গিয়ে ড্রয়িং আঁকতে পারে। প্রাইজ জিতুক বা না জিতুক সেটা বড় কথা না, যাতে সে নিজের যে ভাবনাটা সেটা যাতে প্রকাশ করতে পারে, তার জন্য মা বাবা অনেক কিছুই করেছেন। কি বলবে সেই জায়গায় দাঁড়িয়ে যে কথা বললে যে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে এবং অভিভাবকদের যথেষ্ট সাপোর্ট তুমি পেয়েছো, আরো সমাজের যারা মেয়ে রয়েছে, যারা মহিলা রয়েছে বা অল্প বয়সী মহিলা রয়েছে, যারা আজকের দিনে হয়তো অঙ্কন শিখছে কোনো না কোনো জায়গায়, বা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যান্ড করেছে কিছু কিছু জায়গায়, তাদের জন্য কি বার্তা দেবে? এখন মেয়েরা কোনো দিক দিয়েই পিছিয়ে নয়। মেয়েরা এখন, ছেলেরা যা পারে মেয়েরাও কিন্তু তাই পারে। এখন মেয়েরা ছেলেরা দুজনেই সমান। তো আমি এটাই বলবো যে বি লিমিটলেস। তুমি নিজেকে লিমিটলেস করে দাও, যতটা পারো নিজের প্রতিভাটাকে প্রকাশ করো, দুনিয়ার সামনে প্রকাশ করো, যাতে না বলে যে আজকালকার যেমন সবাই বলে যে গানটা মেয়েদের দ্বারা হয়, কিন্তু ড্রয়িংটা মেয়েদের দ্বারা হয় না, ড্রয়িংটা মেইনলি ছেলেদের দ্বারা হয়। তো আমি এটাই বলবো যে আজকালকার মেয়ে ছেলে কোনো ভেদাভেদ নেই, ছেলেরা যা পারে মেয়েরাও তাই একই জিনিস পারে। তো আমি মেয়েদেরকে এটাই বলতে চাইবো যে তোমরা কোনোদিনও এটা ভেবে বসে থেকো না যে আমি কিছু পারবো না যেহেতু আমি মেয়ে। আমি এটাই ভাববে যাতে মেয়ে আর ছেলে সমান, আর ছেলেরা যা পারে মেয়েরাও একই জিনিসই করতে পারে। রশ্মি, একটা সময় থাকে যেখানে কিন্তু মেয়েরা মানে হয়তো অল্প বয়সে অনেক প্রতিভা থাকে, কিন্তু দেখা গিয়েছে যে বিবাহিত জীবনের পরে কিন্তু সেগুলো আস্তে 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 অবলুপ্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে সেই প্যাশনটাকে যে ধরে রাখাটা কতটা প্রয়োজন? প্যাশনটাকে ধরে রাখা উচিত। হ্যাঁ, বিবাহিত জীবনের পর অনেক সাংসারিক অনেক চাপ চলে আসে ঠিকই, কিন্তু আমার এটাই বলবো যাতে যেরকম মেয়েরা আজকাল ঘরে বাইরে দুদিকেই সামলায়, তারাও যেন সংসারের সাথে সাথে তাদের নিজের প্যাশনটাকে নিয়েও এগিয়ে যায়, তারা যেন পিছিয়ে না থাকে সংসারের চাপে। আর তারপরে যদি তারা সাপোর্ট পায় তাহলে তো আরো ভালো, তারা যেন আগেও এগিয়ে যায়, এটাই কামনা করি। এই আঁকার সাথে সাথে আর কিসের সাথে তুমি যুক্ত, বা আর অন্য কোনো নেশা তোমার রয়েছে কিনা? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই গান আর ড্রয়িং দুটোই একসাথে শুরু করি। গান করি, আমার গান 5th ইয়ার অবধি কমপ্লিট হয়েছে, কিন্তু গানের থেকে আমার ড্রয়িং এর ন্যাকটা বেশি ছিল। আর কিছু মাস হলো, 8-9 মাস হলো আমি একটা রাইটিং জগতে ঢুকেছি। আমি এখন কবিতা লিখি, অনেক কবিতা লিখেছি। লকডাউনের মধ্যে তো সবাই জবলেস হয়ে গেছিল, সবার টাইম কাটছিল না, তখনই এই রাইটিং ইন্ডাস্ট্রি, এই যে রাইটিং অ্যান্থোলজি মানে কালেকশন অফ পোয়েমস, বিভিন্ন বিভিন্ন কো-অথারসদের তাদের যে লেখাটা সেটাকে একভাবে নিয়ে একটা বই কম্পাইল করা হয়, সেটাকে বলা হয় অ্যান্থোলজি। সবাই এটা নিয়ে কামানোর চেষ্টা করে। এই লকডাউনের টাইমে এটা অনেক প্রচলিত হয়েছিল রাইটিং ইন্ডাস্ট্রি। তারপরে আমি নিজেই আসি, সেখানে দুর্লভ সরকার, যে বিশ্ব রেকর্ড হোল্ডার, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডি, সে আমাকে অনেক মোটিভেট করে, সে আমাকে অনেক সাহায্য করেছে রাইটিং এ। সে আমাকে সনেট লিখতে শিখিয়েছে, সনেট 14 লাইনের কবিতা হয়, সে আমাকে লিখতে শিখিয়েছে সনেট।
রাইমিং শিখিয়েছে, কিভাবে রাইমিং করতে হয় সেটাও আমাকে তিনি শিখিয়েছেন। তার জন্য আমি আজকে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারি। আমার এখন মোট 35খানা কবিতা আছে। আর এখন আমি বর্তমানে 3টা বই কম্পাইল করছি। কয়েকটা ম্যানুস্ক্রিপ্টও বেরিয়ে গেছে, আর কয়েকটা এই মাসে ফ্লিপকার্ট অ্যামাজনে পাবলিশ হওয়ারও কথা আছে। তো এখন ড্রয়িং এর সাথে সাথে গানের সাথে সাথে আমার একটা কবিতা লেখাটাও, সেটাও একটা প্রতিভা হয়ে উঠছে। রশ্মি, আজকের দিনে তুমি বিশ্ব রেকর্ড করেছো, কি বলবে যে যারা আঁকা শেখে তাদের ক্ষেত্রে কতক্ষণ সময় দেওয়া উচিত বা কিভাবে শেখা উচিত, তোমার কাছ থেকে কেউ যদি গাইডলাইন জানতে চায়? আমি এটাই বলবো, যেতে তুমি আঁকা শিখছো, শেখো। তুমি আঁকাটাকে খুব ভালোবেসে ফেলেছো, সেটাও ভালো কথা, কিন্তু চেষ্টা করবে যাতে সবকিছু ব্যালেন্স করে চলতে পারো। তুমি যা পড়াশোনা করছো বা অন্য কোনো যদি কারিকুলার অ্যাক্টিভিটিস করছো, গান, আঁকা, সেগুলো যেন সমানভাবে টাইম দেওয়া হয়। পড়াশোনা এক টাইমে করলে, রুটিন সেট আপ করে নিলে আমি এই টাইমে পড়াশোনা করব, তারপরে কিছু ফ্রি টাইমে 1-2 ঘন্টা গান করলে বা নাচ করলে বা আবৃত্তি, অনেকে অনেক কিছুই করে, তারপর তুমি আঁকাটা করলে। আমি এটাই বলবো তারা যাতে ব্যালেন্স করে নিয়ে চলে, যাতে আঁকার জন্য তাদের পড়াশোনাতে ক্ষতি না হয় বা অন্য কোনো জিনিসে ক্ষতি না হয়। আর আমি এটাই বলবো যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এটা কথাতেই আছে। আর হার্ডওয়ার্ক, ডেডিকেশন এন্ড ক্রিয়েটিভিটি, তুমি যদি হার্ডওয়ার্ক করো তুমি যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে। তোমার মধ্যে ডেডিকেশন থাকে, তুমি যা চাইবে তাই করতে পারবে। আর যদি তোমার ক্রিয়েটিভিটি থাকে, তুমি যে ট্যালেন্টটাকে প্রকাশ করতে পারবে। তো আমি এটাই বলবো যে প্র্যাকটিস মেক পারফেক্ট, সব প্র্যাকটিস করতে থাকো, তুমি পারফেক্ট হয়ে যাবে। আর এই হার্ডওয়ার্ক, ডেডিকেশন আর ক্রিয়েটিভিটি ফলো করে যাও, তুমি নিশ্চয়ই একদিন না একদিন সাফল্য পাবে। রশ্মি, দুটো বিষয় আছে, একটি সময় কাটানো, একটি প্যাশন। এই আঁকার ক্ষেত্রে হয়তো আঁকতে গিয়ে সময় লাগে, সেক্ষেত্রে সময়ও কাটে, অবশ্যই এটি একটি প্যাশন। এই বিষয়টিকে কিভাবে দেখছো যে আঁকার বিষয়ে এঁকে যে সময় অতিক্রম হয় বা সময় পার হয়, সেটা কতটা জরুরি অন্যান্য কাজের থেকে, লাইক সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ঘাটা, তার থেকে এটা কতটা বেশি প্রয়োজন? আমি এটাই বলবো যে ফোনে তো আজকাল অনেক কিছুই পাওয়া যায়, নেটে। তো আমি এটাই বলবো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসবের টাইম ওয়েস্ট না করে যাতে নেট থেকে কিছু ভালো আইডিয়া নিয়ে সেটাকে যেন কাজে লাগানো হয়। আর ড্রয়িং তো অবশ্যই করবো, এটাও ম্যান্ডেটরি না যে তুমি কন্টিনিউয়াস 2-3 ঘন্টা কোনো কিছুকে পড়াশোনা বাদ দিয়ে 2-3 ঘন্টা ড্রয়িং করে যাচ্ছ। হ্যাঁ, তুমি করছো, ভালো কথা। তুমি এটাও করতে পারো যে একটা ড্রয়িং সেটা একদিনে না কমপ্লিট করে 2-3 দিন টাইম নিয়ে, কিছু কিছু সময় নিয়ে, 30 মিনিট হোক, 1 ঘন্টা হোক, সেটা নিয়ে যাতে কমপ্লিট করতে পারো। একদম শেষ প্রশ্নে আসবো, যেখানে জানতে চাইবো যে মালদাবাসী যারা, যে সমস্ত ছেলেমেয়েরা আজকের দিনে আঁকা শিখছে বা হয়তো জায়গা করতে চাইছে, তাদের ক্ষেত্রে একদম সংক্ষেপে তুমি তাদেরকে কিভাবে গাইড দেবে, বা তোমার কাছে কেউ এলে পরে তাদেরকে তুমি সহযোগিতা করবে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। আমি সবসময় রিয়েল ট্যালেন্টসদেরকে সাপোর্ট দিয়ে এসেছি। আমি সবসময় চেষ্টা করবো যাতে তারা আরো এগিয়ে যায়, তারা যাতে ড্রয়িং হোক, ড্রয়িং এর কাছে যদি সবাই আমার কাছে ড্রয়িং এর জন্যই আসবে, আমি ড্রয়িং তাদের চেষ্টা করবো যাতে আমি যা শিখেছি তাদেরকে যেন বলে, আমি যা শিখেছি সেটা যেন সবাই কাছে বিলিয়ে দিতে পারি, যাতে তারা সেগুলোকে ইউজ করে, সেগুলোকে অ্যাজ এ আইডিয়া বা অ্যাজ এ যেটাই হোক, অ্যাজ এ ইন্সপিরেশন বা অ্যাজ এ ইন্সপায়ার যদি হয় সেটাকে নিতে পারে, বা অ্যাজ এ মোটিভেশন যদি পায় সেটাকে যাতে নেয়, বা আমি যদি তারা মেন্টরও হতে পারি, তারা যেন আমি যা বলবো সেটা যেন তারা ফলো করে, তারা যেন সেটাকে অ্যাজ এ আইডিয়া নিতে পারে যে না, সেই যখন এটা করতে পেরেছে তাহলে আমরাও নিশ্চয়ই করতে পারবো। সেও একটা মেয়ে, সেও একটা অনেক অল্প বয়সে করতে হয়েছে, আমরাও তারা নিশ্চয়ই করতে পারবো। তো আমি এটাই চেষ্টা করব যাতে তারা ওইটাকে অ্যাজ আইডিয়া নিয়ে তারা যাতে এগিয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে অশ্মি বর্মন উপস্থিত ছিলেন। আপনারা প্রত্যেকে জানেন মালদা জেলা থেকে যিনি বিশ্ব রেকর্ড করেছেন অঙ্কনের বিষয়ে, তার মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন, এবং আগামী দিনেও তিনি মালদাবাসীকে সহযোগিতা করবেন অঙ্কনের বিষয়ে, সেই প্রতিশ্রুতিবদ্ধ তিনি। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।